আমরা স্থিতিস্থাপকতার দ্বিতীয় অংশ শুরু করছি। আমরা আগের ক্লাসে দু তিনটে ভৌত রাশি নিয়ে পড়েছি। তার প্রথম যেটা সেটা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। পীড়ন মানে আমরা দেখেছিলাম যে বল বাই ক্ষেত্রফল। এক্ষেত্রে এ বলটাকে প্রযুক্ত বলও বলা যেতে পারে, আবার বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় সেটাও বলা যেতে পারে। ইন জেনারেল এটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এটা আমরা আগের দিন দেখিয়েছিলাম। এবার যে বিষয়টা বলার যে পীড়নের একক কী হবে। পীড়নের একক আমরা দেখতে পাচ্ছি ডান দিকটা, এই দিকটার এখানটা যা একক তাই হবে। তাহলে এসআই পদ্ধতিতে পীড়নের একক হবে নিউটন বাই মিটার স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা আগের দিন পড়েছি এবং আমরা বলেছিলাম যেটা নিয়ে আমরা মূল আলোচনা ক্লাস 9-এ করব, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে পীড়নের উদ্ভব হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা পড়েছিলাম যে স্থিতিস্থাপক সীমা ইলাস্টিক লিমিট, এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তুটা বিকৃত হচ্ছে এবং তার মধ্যে পীড়নের সৃষ্টি হচ্ছে। এবার ওই বাইরে থেকে প্রযুক্ত বল যদি সরিয়ে নেওয়া হয় তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যায়। এটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত করা যায়, নির্দিষ্ট সীমা পর্যন্ত করা যায়। তাহলে এটা হলো বলের সর্বোচ্চ সীমা। যতক্ষণ বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, দেখিয়েছিলাম আমরা কালকে যে স্থিতিস্থাপক সীমার বাইরে যদি বল প্রয়োগ করি, বেশি যদি বল প্রয়োগ করি, তাহলে ওটার পূর্ণ স্থিতিস্থাপক থাকবে না। তার মানে বস্তুটা আগের অবস্থানে ফিরে যাবে না, আগের আকার ফিরে পাবে না, ওটার মধ্যে স্থায়ী বিকৃতির সৃষ্টি হবে। তার মানে বিকৃতি বিষয়টাও আমরা আগের দিন আলোচনা করেছি। বিকৃতি, তাকে ইংরেজি হচ্ছে স্ট্রেন। এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে একটা তার নিচে একটা ওজন ঝোলালাম, এম যদি ভর হয়, এমজি হচ্ছে ওজন বা বল, এবং এটা ঝোলানোর ফলে এই তারটা একটু বেড়েছে। এই যতটুকু বেড়েছে, ধর এটা বেড়েছে এল, আর এর অরিজিনাল দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল, এইটা হলো বিকৃতি। এবং এক্ষেত্রে এটা কি বিকৃতি না, অনুদৈর্ঘ্য বিকৃতি। আমরা এই অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন এই দুটো নিয়েই এখানে আলোচনা করব। তাছাড়াও আমরা দেখেছিলাম যে আয়তনের পরিবর্তন ভি, আর আসল আয়তন যদি ভি ক্যাপিটাল ভি হয় তাহলে এটা ছিল আয়তন বিকৃতি। আর একটা বিষয় বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়েছিল। আমরা দেখিয়েছিলাম একটা বই নিয়ে, যেরকম আমি ছবি এঁকে যদি বলি যে একটা পদার্থ, কঠিন পদার্থ তৈরি একটা বস্তু এখানে রাখা আছে, এখানে একটা স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই কঠিন পদার্থটা আকৃতিটা পরিবর্তিত হলো, আয়তনের কোনো পরিবর্তন হলো না। এই যে কোণটা হলো, এই কোণটাকে বলে ক্রিন্তন, যদি থিটা বলি এটাকে বলে ক্রিন্তন কোণ। আর এখানে ক্রিন্তন বিকৃতি সেটা হচ্ছে ট্যান থিটা। এগুলো আমাদের ক্লাস 9-এ পড়ার বিষয় নয়,
আমরা শুধুমাত্র অনুদৈর্ঘ্য বিকৃতি এবং অনুদৈর্ঘ্য পীড়ন এবং তাদের সম্পর্ক নিয়ে এরপর আলোচনা করব। আজকের আমার পড়ার মূল বিষয় সেটাই। তা আমরা এইখান থেকে যদি নজর দিই, এখানটা যদি দেখি, আমরা দেখতে পাবো যে এই বলটা যদি বাড়ানো হয়, আমি যদি আরো বেশি ওজন দিই, তাহলে এটার একটু বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ একে যদি বেশি বিকৃত করি তাহলে পীড়ন বাড়বে। তাহলে পীড়ন এবং বিকৃতি এরা পরস্পর সমানুপাতিক। সেজন্য এদের মধ্যে একটা সম্পর্ক একজন বিজ্ঞানী তিনি বলেছিলেন প্রথম, সেটা হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। কিন্তু এইটার বলতে হবে এটা কখন হবে না, আমার প্রযুক্ত বল বা পীড়ন যাই হোক সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি থাকে তাহলে এটা সত্যি। এইটাকে আমরা বলি, ইংরেজিতে লিখছি হুকস ল। এটাকে আমরা বলি হুকস ল, বাংলায় লিখলে হুকের সূত্র। হুক বিজ্ঞানী তিনি এই সূত্রটা দিয়েছিলেন যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন সমান ধ্রুবক, একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি পীড়ন বাই বিকৃতি, এইটা হচ্ছে ধ্রুবক। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইংরেজিতে এটাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বা ইলাস্টিক মডিউলাস বলা হয়। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে স্থিতিস্থাপকতার পরিচায়ক। কিরকম ব্যাপারটা না, যাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি, তার মানে স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা বেশি। আবার একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে পীড়ন বাই বিকৃতি এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এইরকম ভাবে এটা বলা যায় যে একক বিকৃতি সৃষ্টি করতে গেলে যে পীড়ন উদ্ভব হবে বা একক বিকৃতি সৃষ্টি করলে যে পীড়নের উদ্ভব হবে সেটাই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর এই স্থিতিস্থাপক গুণাঙ্কের তাহলে মাত্রা কি হবে? আমরা দেখতে পাচ্ছি পীড়নের মাত্রা আছে, পীড়নের মাত্রা চাপের মাত্রা m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। আর বিকৃতি মাত্রাবিহীন রাশি আমরা আগের দিন দেখিয়েছিলাম। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? এইটা, অর্থাৎ পীড়নের মাত্রাই হলো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। আর একক কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক বিকৃতি এককবিহীন রাশি, তাহলে পীড়নের এককটাই হবে। একটু আগে আমরা পীড়নের একক পড়েছি যে নিউটন বাই মিটার স্কোয়ার অথবা ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও হবে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন বাই মিটার স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক, এবং এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা বলি হুকের সূত্র। এরপরে আমরা গতদিন আলোচনা করেছি যে বিকৃতি বা পীড়ন যাই হোক সেটা 3 রকমের হয়, কিন্তু আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি। তার জন্য একটা ছবি আঁকি। প্রথম যে ছবিটা আমি বারবার আঁকছি, যে একটা তার আছে, এই তারটার নিচে একটা ওজন ঝোলানো হয়েছে, ওজনটা হচ্ছে m ভর, তাহলে ওজন হচ্ছে mg।
এর ফলে এই তারটা বিকৃত হয়েছে, তার দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে। মানে দৈর্ঘ্যটা আগে ছিল ক্যাপিটাল এল, এখন দৈর্ঘ্যটা হয়েছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল। দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কেন না, এখানে আমি ওজন দিয়েছি ডাব্লিউ সমান এমজি। আর এই যে তারটা আমি আগের দিন দেখিয়েছিলাম, এই তারটাকে যদি আমি মোটা করে আঁকি, এই তারটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, এটাকে আমি যদি স্মল আর ধরি, তাহলে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। বৃত্তাকার প্রস্থচ্ছেদ এবং সেজন্য তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আমি বল কত দিয়েছি? এমজি, ওজন দিয়েছি এমজি। তাহলে এখানে পীড়ন, এবং এই পীড়নটা কি পীড়ন? দৈর্ঘ্য বরাবর পীড়ন, সেজন্য এটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য পীড়ন। সেটা হচ্ছে এমজি বাই পাই আর স্কোয়ার। এবার বিকৃতি, এবং এখানে বিকৃতিটা কি বিকৃতি? আমরা এই চ্যাপ্টার পড়ার সময় বারবার বলছি যে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি এদের নিয়েই আলোচনা করব। তাহলে এখানে বিকৃতিটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই ওর অরিজিনাল দৈর্ঘ্য। তাহলে এইটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন, এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এদের অনুপাত যদি আমরা করি, মানে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে সেটা হবে একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং সেই যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা হবে সেটাকে আমরা বলবো ইয়ং গুণাঙ্ক। ইয়ং একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে এটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে আমি যদি এই ফর্মুলাটা এখানে বসাই, তাহলে এটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন কত? এমজি বাই পাই আর স্কোয়ার, এমজি বাই পাই আর স্কোয়ার, আর নিচে বিকৃতি কত? স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাকে করলে কি হবে? ক্যাপিটাল এলটা উপরে যাবে, তাহলে এমজি ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল। এইটা হলো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে ওয়াই সমান এমজি ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার স্মল এল, যেখানে এম হচ্ছে যে ভর ঝোলানো হয়েছে, জি অভিকর্ষজ ত্বরণ, এল তারটার প্রাথমিক দৈর্ঘ্য, আর হচ্ছে তারটার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, আর স্মল এল হচ্ছে তারটা যতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এইগুলো, এই যে ফর্মুলা, এটার থেকে আমরা অঙ্ক কষতে পারি। এগুলো যদি সব দেওয়া থাকে তাহলে ইয়ং গুণাঙ্ক বার করা যেতে পারে। আবার হয়তো ইয়ং গুণাঙ্কটা দেওয়া আছে, এই স্মল এলটা বার করতে হবে, বাকিগুলো দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক কষার ক্ষেত্রে এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এইটা ছিল ইয়ং গুণাঙ্ক এবং হুকের সূত্র, সেই তার বিষয়টা। এবার কোথাও এরকম বলা থাকতে পারে যে কোন একটা বস্তুর এক্স এর ইয়ং গুণাঙ্ক 9.8 into 10 to the power 11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইটা বলতে কি বুঝো? তো এইটা বলতে আমরা কি বুঝি না, যে পিতলের একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য ওই পিতলের, এই এক্সটাকে আমি পিতল বলছি, এক্স হচ্ছে পিতল, এক্সটাকে আমি বলছি পিতল। তাহলে পিতলের একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য ওই পিতলের তারটার 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদে কত বল প্রয়োগ করতে হবে?
না 9.8 ইন্টু 10⁻11 ডাইন। আবার বলছি যে এক্স একটা পদার্থ, সেটাকে আমি পিতল বলছি, আসলে এটা পিতলে, এর ইয়ং গুণাঙ্ক 9.8 ইন্টু 10⁻11 ডাইন পার বর্গ সেন্টিমিটার বলতে কি বুঝি আমি? না, আমি বুঝি যে ওর একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে 1 বর্গ সেন্টিমিটার, তারপর কত বল প্রয়োগ করতে হবে? 9.8 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। এই ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা আসবে। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা স্প্রিং আছে, একই রকম স্প্রিংয়ের তলাতে আমি একটা ওজন ঝুলিয়েছি, এফ বল এখানে প্রয়োগ করছি, তাতে এই স্প্রিংটা খানিকটা বৃদ্ধিপ্রাপ্ত হলো। এই যে বৃদ্ধিপ্রাপ্ত হলো, ধরে নেওয়া যাক এই যে বৃদ্ধিটা, এটা হলো এক্স। এইটাকে আমরা যখন ওই হুকের সূত্র থেকে বলবো, তখন বলবো যে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এইটা সমানই হবে স্প্রিংয়ের মধ্যে তৈরি হওয়া প্রতিক্রিয়া বল। তাহলে এই যে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল, এইটা স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে এটাকে যদি আমরা সমান করি তাহলে একটা ধ্রুবক আসবে, এটা মাইনাস লিখবো এর পরে, যেইটা সমান আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এফ ই। এটা হলো স্প্রিংয়ের মধ্যে তৈরি হওয়া প্রতিক্রিয়া বল। এটা কোন দিকে? না, এ চাইছে স্প্রিংটাকে আবার আগের দৈর্ঘ্যে ফিরিয়ে নিয়ে যেতে, অর্থাৎ যেদিকে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তার উল্টো দিকে এই বলটা। সেই জন্য আমরা এরপরে লিখছি যে এফই সমান মাইনাস কে এক্স। এই মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে? যে এক্স যেদিকে, এফই তার উল্টো দিকে, এদের ডিরেকশনটা, এদের দিকটা উল্টো দিক। কারণ এটা হলো স্প্রিংয়ের মধ্যে উদ্ভূত হওয়া প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা পীড়ন বলি। সেটা সবসময় চাইছে স্প্রিংটাকে তার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে, অর্থাৎ এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে ওটা বাধা দিচ্ছে। এখন এখানে আমাদের যেটা পড়ার মূল বিষয় সেটা হচ্ছে কেটা কি। এই কেটাকে বলা হয় বল ধ্রুবক। কে হচ্ছে বল ধ্রুবক, বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট। এখন কে সমান তাহলে কত? এফ ই বাই এক্স। আবার বলছি, এই মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে এফ ই আর এক্স এর ডিরেকশনটা উল্টো দিকে। এক্স বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এদিকে, আর এফ ই চাইছে ওকে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যেতে। এইবার কে এর সংজ্ঞা তাহলে কি বলবো? না, এক্স সমান যদি 1 হয় তাহলে এফ ই সমান কে, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে যে পীড়নের উদ্ভব হবে, অর্থাৎ যে বল আমাকে প্রয়োগ করতে হবে, এটা আমরা দেখি যে বল প্রযুক্ত বলের সঙ্গে সমান। তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে যে বল প্রয়োগ করতে হবে সেটাই হলো স্প্রিংয়ের বল ধ্রুবক। তাহলে একটা স্প্রিং শক্ত না নরম, এইটা বোঝানোর উপায় কি? না, স্প্রিংয়ের বল ধ্রুবক। বল ধ্রুবক যদি বেশি হয় তখন স্প্রিংটা শক্ত, তাকে এমনিতে বলে স্টিফ। অর্থাৎ স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। এই ধরনের তুই স্প্রিংয়ের বিষয়গুলো দেখতে পাবি যে আমাদের ট্রেন বা মালগাড়ির চাকাতে খুব মোটা মোটা পাতি, গোল মতো পাতি দিয়ে এই স্প্রিংগুলো বানানো থাকে। আবার ধর, কালকে দেখাচ্ছিলাম আমরা একটা
ডট পেনের স্প্রিং, সেটাকে খুব অল্প বল প্রয়োগ করেই তার দৈর্ঘ্য বৃদ্ধি করা যাচ্ছিল। এইটা ছিল তার মানে বল ধ্রুবকটা কিসের পরিচয়? না, বল ধ্রুবকটা দেখাবে যে ওই স্প্রিংটা শক্ত না নরম। এটাকে স্টিফনেস অফ দ্য স্প্রিং বলে। স্প্রিংটা শক্ত মানে ওটা স্টিফ। এই বিষয়টা পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। এবার এখানে অঙ্ক কষতে হবে, বই থেকে দেখে স্থিতিস্থাপকতার, এগুলো আমি আলোচনা করব না, এগুলো বই থেকে দেখে নিজে নিজে পড়তে হবে। স্থিতিস্থাপকতার প্রয়োগ যে কোনো টেক্সট বইতে আছে, এটা নিজেদের পড়ে নিতে হবে। পরীক্ষার সময় 1-2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আর পরে আমরা এইখানে যে ফর্মুলাগুলো পড়লাম সেই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করব। এটা মোটামুটি হবে আজকের স্থিতিস্থাপকতা চ্যাপ্টার।